বাড়ির ছোট বড় সবাই তা জানে। কি ব্যাপার রামলাল, তুমি কি ভয় পেয়েছো? তখনও নাকি ধরে প্রাণ ছিল। নমস্কার, ক্রিপি কলোনিতে শুনতে থাকুন আজকের গল্প। সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প হাওয়া বাতাস। সেবার পুজোর সময় আমার মামার বাড়ির ছোট বড় সবাই মিলে হিমালয়ে ভ্রমণে গেলে বাড়ি পাহারার দায়িত্ব পড়েছিল আমার কাঁধে। অবশ্য আমি একা নই, বাড়ির পুরনো কাজের লোক রামলালও ছিল। লোকটা রাঁধুনি হিসেবে খাসা। দুজনে মনের আনন্দে যথেচ্ছ খেতুম আর ক্যারাম পিটুতুম। শুধু রাতের বেলাটা, থাক এখন সে কথা বলবো না, মানে সে কথা বলতেই এই গল্প। বাড়িটা শহরতলি এলাকায়, একেবারে শুনশান নির্জন, আর গাছপালা পুকুর ডোবাও প্রচুর। মনেই হবে না শহরের নাকের ডগায় এমন পাড়াগে পরিবেশ থাকতে পারে। তাছাড়া খুব পুরনো আমলের বাড়ি, চারিদিকে বাগান, পুকুর, একটা বাঁশবন পর্যন্ত। রামলালের বয়স হলেও শরীরখানা এখনো জোয়ানের মতো তাগড়াই। বোঝা যায় একসময় রীতিমতো ব্যায়ামবীর ছিল। আর এমন মানুষ কাছে থাকলে পরিবেশ যাই হোক, কোনো রকম ভয় ভাবনা থাকার কথা নয়। চোর ডাকাতের সামনে রামলাল গোফে তা দিয়ে দাঁড়ালেই লেজ তুলে পালিয়ে যেতে পথ পাবে না। হ্যাঁ, প্রথম দিন সে কথাই মনে হয়েছিল। কিন্তু সন্ধ্যের মুখে বাইরের গেট বন্ধ করতে গিয়ে যখন রামলাল আমাকে ডেকে বলল, দাদাবাবু, এই আপনি একটু দাঁড়ান তো এখানে, আমার কেমন ডর লাগছে। তখনই আঁচ করলাম লোকটাকে যতটা সাহসী ভেবেছিলাম ততটা হয়তো নয়। গেট বন্ধ করে ঝটপট ঘরে ঢুকে রামলাল একটু হেসে বলল, চোর গুন্ডা ডাকু তাদের সঙ্গে এক হাত লড়া যায় দাদাবাবু, কিন্তু হাওয়া বাতাসের সঙ্গে তো লড়া যায় না। অবাক হয়ে বললাম, তার মানে? ও রামলাল, হাওয়া বাতাস ব্যাপারটা কি? রামলাল চোখ টিপে বলল, সে আসে কর্তাবাবু যতক্ষণ বাড়িতে থাকেন ততক্ষণ কোনো ঝামেলা হয় না। রাত বিরেতে উনি বাড়ি না থাকলে ব্যাটা পেয়ে বসে। কেমন অস্বস্তি হয় ওর কথাটা শুনে। বললাম, কার কথা বলছো? খুলে বলো তো রামলাল। রামলাল ফের চোখ টিপে বলল, আছেন তো, মালুম হয়ে যাবে। হয়তো মালুম খানিকটা হলো কিছুক্ষণ পরেই। দোতলার একটা ঘরে বসে ফের এক দফা চা খেতে খেতে একটা গোয়েন্দা উপন্যাস সবে খুলেছি। রামলাল নিচের তলায় কিচেনে রাতের জন্য রান্না করছে এবং মাঝে মাঝে তার হেঁড়ে গলায় গানও শুনতে পাচ্ছি। হঠাৎ একটা বাতাস উঠল সনসনিয়ে। বাগানের দিকে যেন হুলুস্থুলু শুরু হলো। তারপর বাঁশবন থেকে বিচ্ছিরি ক্যাঁচ ক্যাঁচ শব্দ শোনা যেতে লাগলো।
ঘরের জানলার কপাটগুলো খটখট করে নড়তে থাকলো। আর সেই সময় গেল আলো নিভে, সারা এলাকা অন্ধকার হয়ে গেল দেখে বুঝলাম লোডশেডিং। কিন্তু ততক্ষণে রামলালের গানটা বন্ধ হয়ে গেছে। তারপর সিঁড়িতে ধূপধাপ দুর্দার শব্দ করে সে এসে হাজির হলো। হাঁপাতে হাঁপাতে বলল, কিসেনে হ্যারিকেন ছিল দাদাবাবু, কিন্তু কিন্তু খুঁজে পেলাম না। শিগগির শিগগির মোম জ্বালুন দাদাবাবু। টেবিলের ড্রয়ার হাতেড়ে মোমবাতি বের করে জেলে নিলাম। আশ্চর্য, বাতাসটা আর নেই। বললাম, কি ব্যাপার রামলাল, তুমি কি ভয় পেয়েছ? রামলাল কাঁচো মাচো মুখে হাসল, বলল, পাইনি পাইনি, আবার পেয়েছি। বুঝলেন না দাদাবাবু, এই হাওয়া বাতাসের সঙ্গে এঁটে ওঠা মুশকিল। দেখুন না, এই গালটা এখন বরফ হয়ে আছে। হাওয়া বাতাসের স্বর বলে কথা। বিরক্ত হয়ে বললাম, ধেত্তেরি, তোমার হাওয়া বাতাসের নিকুচি করেছে। তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না। আসেন যখন এ বাড়িতে সব মালুম হয়ে যাবে। এখন কৃপা করে একটু কিচেনে এসে বসুন না দাদাবাবু, ব্যাটা বড্ড জ্বালাচ্ছে। ওর কথা শুনে এবং ভাবভঙ্গি দেখে অস্বস্তি বেড়ে গিয়েছিল। তবে লোকটা গায়ে গতরে যেমন, সাহসের বেলায় মোটেও তেমনটি নয়। তাহলে রান্না ও খাওয়া শেষ হলে ওপরের ঘরে শুতে এলাম। আমি ওকে এই ঘরে শুতে বলতাম, কিন্তু কিছু বলার আগেই রামলাল নিজেই অনুরোধ করল, আমার ঘরের মেঝেতে শুতে পারলে রাতে ঘুমটা তার হবে, নইলে নাকি ওই হাওয়া বাতাস তাকে ঘুমোতেই দেবে না। বাতাসের কি প্রাণ আছে? বাতাস কিভাবে এবং কেন মানুষকে জ্বালাতন করবে ভেবেই পাচ্ছিলাম না। ততক্ষণে আলো এসেছে। মেঝেই 17 ইঞ্চির ওপর চাদর পেতে রামলাল নাক ডাকতে শুরু করেছে। ভিন্ন জায়গায় আমার সহজে ঘুম আসে না, তাছাড়া ওই অস্বস্তি। বিছানায় শুয়ে টেবিল ল্যাম্পের আলোয় গোয়েন্দা উপন্যাসটা পড়ার চেষ্টা করছি। এমন সময় আবার সেই উটকো বাতাসটা বাগানের দিকে সনসনিয়ে উঠল। তারপর জানলা খটখটিয়ে ঘরে ঢুকল। জোরে ফ্যান চালিয়ে দিয়েছিলাম মশার অত্যাচারে। ভাবলাম ভালোই হলো, বাইরের এই হতচ্ছাড়া বাতাসটা এসে মশাগুলোর দফা রফা করুক। কিন্তু ফের সেই লোডশেডিং। তারপর বাঁশবনের ক্যাঁচকোচ আওয়াজের মধ্যে ক্রমশ যেন যন্ত্রণা কাতর মানুষের গোয়ানি শুনতে পেলাম। কে যেন প্রচণ্ড যন্ত্রণায় কোকিয়ে কোকিয়ে কাঁদছে। আমার গায়ে কাঁটা দিল। এ কখনো কানের ভুল নয়। তাছাড়া ঘরের ভেতর বাতাসটা দাপিয়ে বেড়াচ্ছে। চারিদিকে বাইরে এবং ভেতরে প্রচণ্ড হুলস্থুলো চলছে। আমি কাঠ হয়ে পড়ে রইলাম। উঠে জানলা বন্ধ করার সাহসও হলো না। তারপর আচমকা নিচের তলায় প্রচণ্ড শব্দে কি একটা পড়ে গেল শুনলাম। পড়ার বিকট ঝনঝন শব্দে বুঝি প্রকাণ্ড একটা কাঁচ ভেঙে গড়িয়ে গেল। আর চুপ করে থাকতে পারলাম না। ডাকলাম, রামলাল, রামলাল, ওঠো ওঠো, শিগগির ওঠো তো।
অবাক হয়ে দেখি রামলাল কখন জেগে গেছে। সে ভারী গলায় বলল, চুপসে শুয়ে থাকুন দাদাবাবু, ও কিছু না। উঠে দাঁড়িয়ে বললাম, কি বলছো তুমি? নিশ্চয়ই নিচের কোনো ঘরের জানলা খুলে গেছে, ছবি টবি পড়ে ভেঙে গেছে। ও হাওয়া বাতাসের কাণ্ড দাদাবাবু, চুপচাপ শুয়ে থাকুন। খাপ্পা হয়ে বললাম, নিকুচি করেছে তোমার হাওয়া বাতাসের। মামাবাবু এসে যদি দেখেন এইভাবে আমরা বাড়ি পাহারা দিয়েছি, তোমারও চাকরি যাবে, আমিও মুখ দেখাতে পারবো না। ওঠো, চলো দেখি কি ভাঙলো। রামলাল অন্ধকারে বলল, আপনি গিয়ে দেখুন দাদাবাবু, আমি যাব না। রাগ হলে মানুষের সাহস বাড়ে। বালিশের পাশ থেকে টর্চ নিয়ে দরজা খুলে বেরিয়ে গেলাম। সিঁড়ি দিয়ে নামবার সময় টের পেলাম বাতাসটা হঠাৎ থেমে গেছে। বাতাস বলা আর উচিত হবে না, একে ঝড় বলাই ভালো। শরৎকালে এমন ক্ষণিক ঝড় ভারী অদ্ভুত বটে। বছরের এমন সময়টা ঝড়ের সঙ্গে বৃষ্টিও হয় এবং তা এক নাগাড়ে কয়েকদিন থাকে। কিন্তু এই আচমকা ঝড়ের স্থায়িত্ব মাত্র কয়েক মিনিট। তাছাড়া ছিটে ফোটা বৃষ্টি নেই। আকাশ সারাদিন নির্মেঘ ছিল, রাতেও তাই। আকাশ ভরা তারা ঝকমক করছে দেখি। নিচের তলায় পৌঁছে মনে হলো, যা, চাবির গোছাটা আনতে ভুলে গেছি। মামাবাবু সব চাবির ডুপ্লিকেট দিয়ে গেছেন। বলে গেছেন প্রতিদিন সব ঘর যেন রামলালকে দিয়ে পরিষ্কার করিয়ে নিই। পরিচ্ছন্নতার বড় বাতিকর। টর্চের আলো বসবার ঘরের দরজায় পড়তেই চমকে উঠলাম। দরজা হাট করে খোলা। মরিয়া হয়ে ভেতরে ঢুকে গেলাম। যা ভেবেছি তাই। ঘরের দেয়ালে প্রকাণ্ড সব বিদেশি পেন্টিং টাঙানো ছিল। দাদামশাইয়ের মস্ত একটা ছবি ছিল। মহাপুরুষদের ছবি ছিল খান কতক। একটাও দেয়ালে আর নেই। মুখ থুবড়ে নিচে পড়ে খান খান হয়ে গেছে সব কাঁচ। ফ্রেম পর্যন্ত ভেঙে গেছে। আরও অদ্ভুত ব্যাপার, সারা ঘরে যেন হুলস্থুলো লড়াই করেছে কারা। সোফাগুলো উল্টে পড়েছে, ডিভানটা কাত হয়ে রয়েছে। বইয়ের দুটো আলমারি টানাটানি করে স্থানচ্যুত করেছে কারা। হতভম্ব হয়ে দাঁড়িয়ে গেছি ব্যাপার দেখে। অবশ্য আঙুল টর্চের বোতাম থেকে সরে যেতেই অন্ধকার ঘিরে ফেলল এবং তখন সচেতন হয়ে আবার বোতাম টিপলাম। উজ্জ্বল এক ঝলক আলো কোণের দিকে গিয়ে পড়ল এবং সঙ্গে সঙ্গে আমার হৃৎপিণ্ডের রক্ত ছলকে উঠল। সারা শরীর হিম হয়ে গেল যেন। কোণের মেঝে ও দেয়ালে চাপ চাপ রক্ত, টাটকা রক্ত জলজল করছে। আর এক মুহূর্ত দাঁড়াবার বা ব্যাপারটা ভালো করে দেখবার সাহস হলো না। তক্ষুনি ঘুরে কাঁপতে কাঁপতে এবং টলতে টলতে প্রায় দৌড়ে চললাম। সিঁড়িতে আছাড় খেয়ে টর্চটাও গেল বিগড়ে। চেঁচিয়ে উঠলাম, রামলাল, রামলাল! রামলাল মোমবাতি হাতে সিঁড়ির মাথায় দাঁড়িয়ে বলল, কি হলো দাদাবাবু, কি হলো? ভাঙা গলায়
অতি কষ্টে বললাম, নিচের ঘরে কাকে কাকে খুন করা হয়েছে? রামলাল আশ্চর্য, সে ফিক করে হাসল। আগের ভঙ্গিতে বলল, ও কিছু না, হাওয়া বাতাসের কাজ। চলে আসুন দাদাবাবু। সমস্ত ব্যাপারটা অস্বাভাবিক এবং ভয়ঙ্কর। কিন্তু সকালে দুরু দুরু বুকে নিচের সেই ঘরে গিয়ে আমি অবাক হয়ে দেখি, রাতের সেই ভয়ঙ্কর প্রলয়ের এতটুকু চিহ্ন কোথাও নেই। কোথাও এক ফোঁটা রক্ত কেন, এতটুকু লাল দাগ পর্যন্ত নেই। তাহলে কি ব্যাপারটা নিছক দুঃস্বপ্ন? মোটেও না। একই স্বপ্ন দুজনে তো একসঙ্গে দেখা অসম্ভব। তাছাড়া রামলাল বলল, কর্তাবাবু বাড়িতে না থাকলে এমনটা হয়। বাড়ির ছোট বড় সবাই তা জানে। তাই রাতের ঘটনা নিয়ে আপনার মতো কেউ মাথা খারাপ করে না। শরতের উজ্জ্বল রোদে বাড়ি এবং পরিবেশ কি সুন্দর দেখাচ্ছিল। অবিশ্বাস হচ্ছিল রাতের ঘটনাগুলো। দিন মানে হাওয়া নেই, কেমন একটা গুমোট ভাব। বিকেল অবধি রামলালের সঙ্গে সেই বসার ঘরে ক্যারাম খেললাম। তারপর রোদ কমে আসার সঙ্গে সঙ্গে অস্বস্তি জেগে উঠল। রাত হলেই এই বাড়িটা জেগে উঠবে। তাকে জাগিয়ে তুলবে এসে এক অদ্ভুত ঝোড়ো হাওয়া। বড় অবিশ্বাস লাগে। এ রাতে শোয়ার সময় মনে মনে ঠিক করেছিলাম, যা কিছু ঘটুক রামলালের মতো নির্বিকার থাকব। রামলাল যথারীতি নাক ডাকিয়ে ঘুমোতে শুরু করল। কিন্তু আমি জানি ঘটনা শুরু হলে সে জেগে যাবে। যথারীতি লোডশেডিং চলছে। বাইরে চারিদিকে একটা অস্বাভাবিক স্তব্ধতা, যেন মঞ্চের পর্দা ওঠার প্রতীক্ষায় স্থাবর জঙ্গম রুদ্ধশ্বাসে রয়েছে। রাত 10টা বাজার সঙ্গে সঙ্গে আবার বাগানের দিকে শনশন শব্দ শুনতে পেলাম। অমনি একটা জেদ এসে গেল। নিচের ঘরটাতে কাল রাতে এক হত্যাকাণ্ডের শেষ দৃশ্যে উপস্থিত হয়েছিলাম। আজ গোড়া থেকে উপস্থিত থাকার ইচ্ছে পেয়ে বসল। পাছে রামলাল বাধা দেয়, তাই টর্চ নিয়ে চুপচাপ বেরিয়ে গেলাম। কয়েক সেকেন্ডের মধ্যে ততক্ষণে সেই অদ্ভুত রহস্যময় ঝোড়ো বাতাস হুলুস্থুলো বাঁধিয়েছে এসে। সিঁড়িতে পা রাখা দায়। ঝড়ের ধাক্কায় টাল খাচ্ছে শুধু। সিঁড়ির শেষ ধাপে নেমেই আলো ফেললাম বসবার ঘরের দরজায়। নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না যা দেখলাম। ঘরের দরজাটা পুরনো এবং প্রকাণ্ড। মচমচ খটখটাং শব্দে দুটো পাল্লা খুলে গেল। বাতাসটা সনসন করে ঢুকে গেল তক্ষুনি। ভেতরে তোলপাড় শুরু হলো। এক লাফে নেমে ঘরে ঢুকে পড়লাম। টর্চের আলোয় কয়েক সেকেন্ডের জন্য ভেসে উঠল পাতা চাপা ঘাসের মতো ফ্যাকাশে বেঁটে একটা শরীর। মানুষেরই শরীর। পরনে প্যান্ট শার্ট আর মাথায় টুপিও আছে যেন। সে একটা ছবি টেনে নামাচ্ছিল। আমার দিকে ঘুরল। মুখটা যেন চীনাদের মতো। সেই মুহূর্তে টর্চটা গেল বিগড়ে। আমি চেঁচিয়ে ডাকতে লাগলাম,
রামলাল, 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 ততক্ষণে রামলাল, টের পেলাম অসম্ভব ঠান্ডা হিমেল দুই হাতে কেউ আমার গলা টিপে ধরেছে। জ্ঞান হারানোর মুহূর্তেও রামলালকে ডাকার চেষ্টা করছিলাম। জ্ঞান হলে দেখি রামলালের বিষণ্ণ মুখ। সে আস্তে আস্তে বলল, শরীর শরীর ঠিক হয়েছে তো দাদাবাবু? প্রথমে ঘড়ি দেখে নিলাম, 12:25 বাজে। ঘরে উজ্জ্বল আলো, কারেন্ট এসে গেছে। শরীর খুব ক্লান্ত, গলায় সেই ঠান্ডা স্পর্শটা এখনো লেগে আছে। দুঃস্বপ্ন নয়, যা ঘটেছে সবই সত্যি। তাহলে ব্যাপারটা রামলালকে বলতে যাচ্ছিলাম, সে বাধা দিয়ে বলল, চুপসে নিত করুন দাদাবাবু। বুঝলেন তো হাওয়া বাতাসের ব্যাপার কি? এ বাড়ি কর্তামশাই কেনার পর প্রথম প্রথম আমি খুব লড়ার চেষ্টা করেছিলাম, পারিনি। তবে কর্তামশাইও এ বাড়িতে আর থাকতে চান না, বলে গেছেন ফিরে এসে বেচে দেবেন। নিচের ঘরে একজন চীনা আমার গলা টিপে ধরেছিল। চীনা নয় দাদাবাবু, জাপানি। শুনেছি ব্রিটিশদের আমলে জাপানের সঙ্গে লড়াই বাঁধলে লোকটা নিজের পেটে ছোরা মেরে আত্মহত্যা করেছিল। এ বাড়ি ছিল তারই। তবে ব্রিটিশ সোলজাররা এসে লাশটাও বাঁশবনে ফেলে দিয়েছিল। তখনও নাকি ধরে প্রাণ ছিল। এখনও রাত বিরেতে বাঁশবনে শুয়ে কাঁদে। চমকে উঠে বললাম, হ্যাঁ, তাহলে সেই রক্তই দেখেছি, হারাকেরির রক্ত। হাই তুলে রামলাল বলল, ছেড়ে দিন, ছেড়ে দিন দাদাবাবু। আপনাকে বলেছিলাম দাদাবাবু, এসব নিয়ে মাথা ঘামাবেন না। হাওয়া বাতাস থেকে গা বাঁচিয়ে চললে কোনো ক্ষতি হবে না, লড়তে গেলেই যত ঝামেলা। বুঝলাম জাপানি ভদ্রলোক হারাকিরি মারা গেছেন বটে, তবে এখনও ব্রিটিশদের ওপর রাগটা মেটেনি। ওকে বুঝিয়ে দেয়া দরকার, এদেশ ছেড়ে ব্রিটিশরা কতকাল আগে চলে গেছে। আমার বিশ্বাস সেটা বুঝলেই উনি স্বদেশে চলে যাবেন। ক্রিপি কলোনিতে এতক্ষণ শুনছিলেন সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা গল্প হাওয়া বাতাস। আজকের গল্প পাঠ, সূত্রধার, সাউন্ড মিক্সিং, এডিটিং ও পোস্টার ডিজাইনে ছিলাম আমি রমেন। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।